বয়ফ্রেন্ড একটু পর বউ নিয়ে বাসর ঘরে যাবে, আর তুই এমন স্বাভাবিক আছিস কিভাবে? কষ্ট হচ্ছে না তোর? বড় মামার বড় ছেলে শাইশান শায়েরের মুখে এমন কথা শুনে তড়িৎ গতিতে তার মুখের দিকে তাকায় মান্তাসা ইবনা। শায়েরের ভাবভঙ্গি স্বাভাবিক, কফির মগে চুমুক দিয়ে তাকিয়ে রইল মান্তাসার মুখের দিকে উত্তরের আশায়। এলোমেলো দৃষ্টি ফেলে আশেপাশে দেখতে থাকে মান্তাসা, কি উত্তর দিবে বুঝতে পারছে না। শায়ের কিভাবে জানলো ওর প্রেমের কথা? ওর আর সিএম এর সম্পর্কের কথা ও আর সিএম বাদে কেউ তো জানার কথা নয়। মান্তাসাকে চুপ করে থাকতে দেখে শায়ের ব্রু কুঁচকে বলে, কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? মান্তাসা আমতা আমতা করে বলে, কি কি বলবো ভাইয়া, তোর বয়ফ্রেন্ড বিয়ে করে বউ নিয়ে বাসর ঘরে যাচ্ছে, কষ্ট হচ্ছে না? কে আমার বয়ফ্রেন্ড? কার কথা বলছো তুমি? বাহ, কার কথা বলছি বুঝতে পারছিস না? আজকে বিয়ে হলো কজনের? কজনের হবে আবার? সিএম ভাইয়া বিয়ে হলো তো, শুধু সিএম বউ নিয়ে বাসর করতে যাচ্ছে, আর তুই ওকে হারিয়ে অন্ধকার রাতে ছাদে দাঁড়িয়ে দুঃখ বিলাস করছিস। মান্তাসার মুখটা মলিন হয়ে যায়। এতক্ষণ ধরে দামা চাপা দিয়ে রাখা কষ্টগুলো হুট করে বেরিয়ে এসে চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে, তবে সেই পানিটুকু নজরে আসে না শায়েরের, কারণ ওরা দুজন যেখানে দাঁড়িয়ে আছে সেখানটা অন্ধকার নিমজ্জিত হয়ে আছে। লাইটে টিমটিমে আলোয় মানুষের অবয়ব বোঝা যাচ্ছে শুধু। কথা বলছিস না কেন? মান্তাসা বুঝতে পারে শায়ের আর ওর সিএম এর সম্পর্কের কথা জেনে গেছে, কিন্তু কিভাবে জানলো? তুমি কিভাবে জানলে ভাইয়া? শায়ের নিজের হাতে থাকা মান্তাসার ফোনটা উঁচু করে ধরে পাওয়ার বাটন চাপতে স্ক্রিনে আলো জ্বলে ওঠে। মান্তাসা তাকিয়ে দেখে এটা উরি ফোন। খেয়াল হয় ও ছাদে দাঁড়িয়ে ওরা সিএম এর আগের চ্যাটগুলো দেখছিল। তখন হঠাৎ শাহের ছাদে উঠে আসে। শাহেরের আচমকা কথা শুনে বয়া হাত থেকে ফোনটা নিচে পড়ে গিয়েছিল। তারপর শাহের ওর কাছে কফি চাই। সারাদিন দৌড়াদৌড়ি করে মাথা হ্যাং হয়ে গেছে। সবাই ব্যস্ত, তাই ওকেই কফি বানিয়ে দিতে বলে। কোনো কিছু না ভেবেই চোখের পানি আড়াল করে দ্রুত ছাদ থেকে নেমে গিয়েছিল মান্তাসা। মাথা থেকে ফোনের কথা বেরিয়েই গিয়েছিল। শাহেদ কি তবে সব মেসেজ পড়ে নিয়েছে? কিন্তু শাহেদ তো অন্যের পার্সোনাল কিছুতে কখনোই হাত দেয় না, নাকি না চাইতেও দেখে ফেলেছে? মান্তাসা শাহেরের হাত থেকে ফোনটা নেওয়ার জন্য হাত বাড়ায়। শাহের ফোন সরিয়ে নেয়। কফির মগে চুমুক দিয়ে উল্টো ঘুরে রাতের আকাশের দিকে তাকায়। শাহের টিপ টিপ করে জ্বলতে থাকা তারা ব্যতীত আকাশে আজ কিছুই নেই। শাহের এই বাড়ির বড় ছেলে, বাবা মায়ের প্রথম সন্তান। ছোট একটা ভাই আছে, নাম সায়ন। শাহের এমবিবিএস ডাক্তার। 2 বছর আগে ডাক্তারি পড়া শেষ করেন, ডাক্তারি পেশায় নিয়োজিত হয়েছে। সিএম সাহেবের ছোট কাকার ছেলে, সিএম এর ছোট বোন আছে একটা। সিএম পড়াশোনা শেষ করে কয়েক মাস আগে জবে জয়েন করেছে। ওদের জয়েন্ট ফ্যামিলি। মান্তাসা সাহেবের ফুফাতো বোন। এই বাড়িতে আসে মাঝে মধ্যে ছুটির দিনে। অন্য সব আবার আসার পর হাসি খুশি থাকে, তবে এবার আসার পর থেকেই মুখটা মলিন আর বিচ্ছিন্ন হয়ে আছে। আজ সকাল থেকে আরো বেশি বিচ্ছিন্ন দেখাচ্ছে, তবে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক দেখানোর। জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে রেখেছে পুরোটা সময়, তবে ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি ফুটিয়ে রাখলেও মায়াবী চোখের বিষণ্ণতা লুকাতে পারেনি শাহেরের কাছ থেকে। সকাল থেকে শায়েরের ওপর নজর রেখেছে, কয়েকবার চোখ মুছেছে, সেটাও দেখেছে। পুরোটা সময় করুণ চোখে তাকিয়ে দেখেছে নবদম্পতিকে। সিএমের মুখে কি সুন্দর হাসি, অথচ আরেকজনের মুখে বিষণ্ণতার হাসি। দুজনের চোখাচোখি হয়েছে অনেকবার, তবে সিএমের মধ্যে ছিল না কোনো ভাবান্তর। বিয়ে করে সে ভীষণ খুশি। পুনরায় কফির মগে চুমুক দিয়ে বলে, এত ভালোবাসতি একে অপরকে, তাহলে আলাদা হলি কেন? বিয়ে করলি না কেন? শায়েরের পাশে এসে দাঁড়ায় মান্তাসা। বয়সে শায়েরের থেকে 5 বছরের ছোট। মান্তাসা রেলিং এর ওপর হাতে ভর করে আকাশের দিকে তাকিয়ে বলেন, ভালোবাসতাম, বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু সে তো করল না। ভালো যখন বাসতে, তাহলে অন্যজনকে বিয়ে করতে দিলি কেন? তার লাইফ, তার ইচ্ছে। এটা কেমন কথা? কেমন কথা আবার? ভালো তো দুজনেই বাসতে, তাহলে তোর ইচ্ছের প্রাধান্য নেই কেন? মান্তাসা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলে, আমার লাইফে আসাটাও তার নিজের ইচ্ছে ছিল, আবার চলে যাওয়াটাও তার নিজের ইচ্ছে ছিল। এখানে আমার ইচ্ছেরা ফিকে কেন? ও তো লাইফে আসতে চাইলো, তুই আসতে দিলি কেন? আবার চলে যেতে চাইলেই চলে যেতে দিলি কেন? কি বলো তো ভাইয়া, আমরা না চাইতো একজনের প্রেমে পড়ে যাই আর মায়ায় জড়িয়ে যাই, তাকে ভালোবেসে ফেলি। আমি তো
ভেবেছিলাম বিয়ের আগে কোনো ছেলেকে নিজের লাইফে জায়গা দেব না, এইসব প্রেম টেমে জড়াবো না। তাহলে জড়ালি কেন? জড়াতে চাইনি তো, জড়িয়ে গেছি। সিয়াম আমাকে অনেকবার প্রপোজ করেছিল, আমি বারবার রিজেক্ট করেছি। ও হার মানেনি, ঘুরে ফিরে বারবার প্রপোজাল করতো, বারবার নিজের ভালোবাসার কথা বলতো, পাগলামি করতো। ওর ওসব দেখতে দেখতে একসময় আমার মন নরম হয়ে যায়, না চাইতেও ওর সাথে জড়িয়ে যায়। তাহলে আজ ওর সেই ভালোবাসা পাগলামি কই গেল? এক্সের কাছে? এক্সের কাছে? 4 দিন আগে রাতে সিয়াম আমাকে কল করে, তখন জানায় আমার সাথে ওর রিলেশন কন্টিনিউ করা সম্ভব নয়। আমি কারণ জিজ্ঞেস করলে জানায় মামা মামি নাকি ওর বিয়ে ঠিক করেছে। আমি বললাম বাড়িতে আমাদের কথা জানা। ও বলল মামা মামির মুখের উপর কিছু বলতে পারবে না, তারা যার সাথে ওর বিয়ে ঠিক করেছে তাকেই বিয়ে করবে। আমি যেন ওকে ভুলে যাই আর নতুন জীবন শুরু করি। আর আমি যদি ওকে ভালোবেসে থাকি, ওর ভালো চেয়ে থাকি, ও ভালো থাকুক, সুখে শান্তিতে থাকুক চাই, তাহলে যেন বিয়েতে কোনো সিন ক্রিয়েট না করি এবং আমাদের সম্পর্কের কথা কাউকে না বলে। তারা দুদিন জানতে পারি যেই মেয়ের সাথে সিএম এর বিয়ে ঠিক হয়েছে সেই মেয়ে সিএম এর এক্স গার্লফ্রেন্ড। আমার সাথে সিএম এর রিলেশনের 1 বছরের ছিল আর ওই মেয়ের সাথে 6 বছর ধরে, যদিও মাঝখানে 2 বছর দুজনের কোনো যোগাযোগ ছিল না। 4 বছর কন্টিনিউ করার পর ব্রেকআপ হয়েছিল ওদের, তারপর সিএম আমার পিছনে পড়ে। এখন আবার আমাকে ছেড়ে এক্স এর কাছে ফিরে গেছে। তুই জানতি না ওর এক্স এর ব্যাপারে? ও যে আগেও রিলেশন ছিল, তোকে বলিনি? না, জানলে কোনোভাবেই ওর সাথে সম্পর্কে জড়াতাম না। আমার কাছ থেকে সব লুকিয়ে রেখেছিল এবং কি এখনো বলেনি কিছু। কথাগুলো বলার সময় মন্তাসার কণ্ঠস্বর কেঁপে কেঁপে ওঠে। কফির মগে পুনরায় চুমুক দিয়ে সাহেব বলে, কষ্ট হচ্ছে? হুম, কষ্ট হচ্ছে না? একটুও না কষ্ট হচ্ছে না। তাহলে এখানে অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগের মেসেজগুলো পড়েছিলি কেন? পড়ছিলাম না তো কি করছিলি তাহলে? দেখছিলাম। কি? একটা মানুষ কিভাবে রং বদলায়, কিভাবে পাল্টে যায়। তাহলে কাঁদছিলি কেন? ঠকে গেছি তাই। জীবনের প্রথম কাউকে ভালোবেসেছিলাম আর ঠকেও গেলাম। ওকে তো বলিনি আমার লাইফে আসতে, ও জোর করে এসেছিল। তাহলে জোর করে আটকে রাখলি না কেন? ও যে শুধু নিশির সাথে রিলেশনে ছিল তা না, ওদের ফিজিক্যাল রিলেশনও হয়েছিল অনেকবার। এমন মানুষের সাথে এতদিন প্রেমালাপ করেছি ভাবতেই তো ঘৃণা হচ্ছে নিজেকেই। মুভ অন কর। এত বাজেভাবে কেন ঠকে গেলাম আমি? আমি তো কাউকে ঠকাইনি, তাহলে আমি কেন ঠকলাম? ভালো মানুষরা ঠকবে তাই বলে অতীত নিয়ে পড়ে থাকবি? সব বলে মুভ অন কর। মুভ অন করে গেছি তো। আমি ভুলে গেছি সিএম নামের কেউ আদৌ কোনোদিন আমার লাইফে এসেছিল। খুব ভালো। সে অন্যজনের ভালো থাকতে চেয়েছে, সুখে শান্তিতে থাকতে চেয়েছে, থাকুক। আমিও না হয় ভালো থাকবো অন্য কারোর সাথে, তবে তাকে তো ঠকানো হবে, তাই না ভাইয়া? কফির মগের শেষ চুমুক দেয় সাই। রেলিং এর ওপর কফির খালি মগটা রেখে মান্তাসার দিকে ঘুরে দাঁড়ায়। মান্তাসা ঘাড় ঘুরিয়ে ওর মুখের দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকায়। আবছা আলোয় বোঝা যাচ্ছে না কারো মুখ, শুধু মানুষের অবয়ব দেখা যাচ্ছে। শুধু রাতে ছাদে দাঁড়িয়ে অন্ধকার আকাশ দেখতে ভালোবাসলেও একা অন্ধকারে থাকতে ভয় পায়। সেখানে গুটগুটো অন্ধকারে একা একা দাঁড়িয়ে ছিলে, ভয় করলো না? আমি তুমি জানো আমি অন্ধকারে ভয় পাই? জানবো না কেন? আমি তো বলিনি তোমাকে, তবুও জানি আমি। ওহ, আমার প্রশ্নের উত্তর পায়নি ভাইয়া। বিয়ে করবি আমাকে? বিস্ফোরিত নয়নে শায়রের মুখের দিকে তাকায় মান্তাসা। বউ হবি এমন? বিয়ে করবি আমায়? এসব কি বলছো ভাইয়া? ঠিকই বলছি, বিয়ে করবি আমাকে? সবকিছু জানার পরে এমন কথা বলছো? হ্যাঁ। কেন? ভালোবাসি তাই। মান্তাসা যেন জটকা খেলো শায়েরের কথা শুনে। কি বললে তুমি? ভালোবাসি তোকে। পাগল হয়েছো নাকি তুমি? পাগল কেন হতে যাব? সবকিছু জানার পরে এমন কথা কিভাবে বলছো তুমি? তোর কি মনে হয় তোদের রিলেশনের কথা আমি আজকে জানতে পেরেছি? তাহলে কবে থেকে জানো? আরো 8-9 মাস আগে থেকেই জানি। প্রথমে তোদের দুজনের হাবভাব দেখে সন্দেহ জেগেছিল, পরে শিওর হয়ে যায়। কিন্তু হঠাৎ সিএমের বিয়ে নিশির সাথে ঠিক হওয়ার পর আমি বেশ অবাক হয়েছিলাম। আমি ভয় পাচ্ছিলাম তুই না আবার উল্টাপাল্টা কিছু করে বসিস, কিন্তু তুই নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করেছিস এই কয়েকদিনে। বউ বাড়িতে নিয়ে আসার পর তোকে ড্রয়িং রুমে না দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। পুরো বাড়ি খুঁজে তাকে না পেয়ে তাড়াহুড়ো করে ছাদে উঠে আসি। তোকে দেখে ভেতর থেকে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। ভয় পেয়েছিলে নাকি যে ছাদ থেকে লাফ দেব? প্রায় এরকমই। আমি এত দুর্বল নই যে কেউ আমাকে ঠকিয়েছে তাই আমি নিজেকে শেষ করে দেব। কিন্তু আমি আমার প্রশ্নের উত্তর পাইনি। কি? বিয়ে করবি আমায়? একটা
একটা সেকা খাওয়া মেয়েকে বিয়ে করবে, নাকি করুণা করছে আমাকে? তোর কি মনে হয়? কিছু না। শাহের মান্তাসার একদম কাছাকাছি এসে দাঁড়ায়, তবে ছোঁয়া লাগে না দুজনের। আকাশের দিকে তাকিয়ে শাহের বলে, তুই 1 বছর আগে সিয়ামের সাথে সম্পর্ক জড়িয়েছিস, তাই তো? হুম, কিন্তু আমি তোকে গত 5 বছর ধরে ভালোবাসি। কথাগুলো শুনে পুনরায় বিস্ফোরিত নয়নে তাকায় মান্তাসা। অবাক হচ্ছিস? হুম। 5 বছর আগে ঈদের দিন তুই এই বাড়িতে এসেছিলিস। সেদিন ছিল তোর জন্মদিন। পরনে ছিল লাল গাউন। তোকে দেখতে পুরো লালপুরীর মতন লাগছিল। সেদিন জীবনের প্রথম বসন্তের হাওয়া লেগে যায় আমার 23 বছরের জীবনে। আমি না চাইতেও বারবার তোর দিকে তাকিয়েছিলাম সেদিন। সেদিন এমনভাবে তোর প্রেমে পড়েছিলাম যে আমি আর উঠতে পারিনি। সেই যে পড়েছি তো পড়েছি। তোর বয়স কম, আমারও বয়স কম। তাই আর নিজের মনের কথাগুলো তোকে বলিনি। বললে হয়তো আবেগের বশবর্তী হয়ে তুই পড়াশোনা ছেড়ে ওই সব নিয়ে পড়ে থাকতি। তাই তোকে নিয়ে ফুফা ফুফুর অনেক আশা। আমি ভেবেছিলাম পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর একেবারে বিয়ের প্রস্তাব পাঠাবো ফুফার কাছে। আর তোকে হারানোর ভয় ছিল না আমার, কারণ তুই বরাবরই প্রেম ভালোবাসা থেকে দূরে থেকেছিস। আর তোর পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত তোকে বিয়েও দেবে না। তাই আমি নিশ্চিত ছিলাম তোকে হারাতে হবে না। দিন আগাতে থাকে, আমি তোর প্রেমে বিভোর হতে থাকি। চাইলেও তোকে মাথা থেকে বের করতে পারতাম না। যত বের করতে চাইতাম ততই জেঁকে বসতি। তোর কথা মনে হলে পাগল পাগল লাগতো। মন চাইতে ছুটে তোর কাছে চলে যেতে। সময় আগায়, সময়ের সাথে সাথে আমরাও বড় হয়ে উঠি। আমার ডাক্তারি পড়া শেষ হলো, ডাক্তারি পেশায় জয়েন করলাম। ভাবলাম এবার বিয়ের প্রস্তাব পাঠাই। তারপর মনে হলো মাত্র তোর চাকরি হলো, কয়েক মাস হোক, তারপর পাঠাবো। 6 মাস পেরিয়ে গেল, ভাবলাম এবার পাঠাই। তখন তোর দাদি মারা গেল। সেবারও ভাবা অবধি থেমে গেলাম। তারপর তোর পরীক্ষা ঘনিয়ে এলো, বিয়ের প্রস্তাব আর পাঠানো হলো না। তোকে ছাড়া থাকতে দম বন্ধ হয়ে আসতো আমার, মন টিকতো না কোথাও। ভাবলাম পরীক্ষা শেষ হলেই প্রস্তাব পাঠাবো, এবার আর কোনো মিস হবে না। কিন্তু সেবারও হলো না। পোড়া কপাল আমার। বারবার একটার পর একটা বাধা আসতোই। এভাবে একটা বছর পেরিয়ে গেল। একটু থেমে লম্বা একটা শ্বাস টেনে নেয় শাহের। ওর মুখের দিকে তাকিয়ে আছে মান্তাসা। পুনরায় বলতে শুরু করে, ভাবলাম এবার বিয়ের প্রস্তাব পাঠাবই, কোনো কিছুই আটকাতে পারবে না আর। কিন্তু ওই যে পোড়া কপাল আমার, তুই সিএমের সাথে সম্পর্কে জড়িয়ে পড়িস তখন। আমি মনে প্রাণে চাইতাম আমার ভাবনা মিথ্যে হোক, আমার ধারণাগুলো ভুল হোক, এমন কিছু যেন না হয়। কিন্তু আফসোস, এমনটাই হয়েছিল। আমি যখন শিওর হলাম তুই সিএমের সাথে সম্পর্কে আছিস, তখন আমার দুনিয়া থমকে যায়। বুকের ভেতর কতটা যন্ত্রণা হচ্ছিল কাউকে বোঝাতে পারবো না। আমার 4 বছরের একপাক্ষিক ভালোবাসা, আমার স্বপ্নে সাজানো সংসার, আমার ঘর, আমার প্রেম, আমার অপেক্ষা সব শেষ। আমি খেতে পারতাম না, ঘুমোতে পারতাম না, কোনো কিছুতেই মন বসাতে পারতাম না। তারপর ভাবলাম তুই আমার ভাগ্যে নেই, থাকলে অবশ্যই আমার কাছেই আসতি। নিজের নিয়তিকে মেনে নেওয়ার চেষ্টা করলাম, তবে পারলাম কই, ভুলতে পারিনি তো তোকে। এই 1 বছরে আরো বেশি করে তোর মায়ায় আটকে গেছি। 1 বছর এই বাড়িতে তোর আনাগোনা ছিল বেশি। না চাইতেও তোকে বারবার দেখতে হয়েছে। আর পুরনো অনুভূতিগুলো মাথা ছাড়া দিয়ে উঠেছে। তখন আমার বারবার মনে হতো, কেন আমি আগে আমার অনুভূতিগুলো তোর কাছে প্রকাশ করলাম না। করলে হয়তো তুই আমার হতি। যাকে আমি 4 বছর ধরে ভালোবাসতাম, সে হবে আমার ছোট ভাইয়ের বউ। ভাবতেই আমার কলিজা ফেটে যেত, বুক পেটে কান্না বেরিয়ে আসতে চাইতো। তবে আমি বহু কষ্টে নিজেকে স্বাভাবিক রাখতাম সকলের সামনে। তবে আস্তে আস্তে কি থেকে কি হয়ে গেল আমি জানতাম না। হঠাৎ সিয়ামের বিয়ে নিশির সাথে ঠিক হয়, যেমন অবাকও হয়েছিলাম, খুশিও হয়েছিলাম ঠিক তেমন। আল্লাহ তাআলা যা করেন অবশ্যই বান্দার ভালোর জন্যই করেন। আমার মনে আবারও আশা জেগে তোকে পাওয়ার। এবার আর কোনো চান্স ছাড়বো না আমি। এই কয়েকদিন আমি তোকে নজরে নজরে রেখেছি, ভালোবাসা প্রকাশ করতে গিয়েও করতে পারিনি। তুই ব্যাপারটা কিভাবে নিবি এটা ভেবেই তুই অ্যাকসেপ্ট করবি নাকি রিজেক্ট করবি ভয় পাচ্ছিলাম। তুই তো জানিস ছোট থেকেই আমি চাপা স্বভাবের, নিজের অনুভূতি সহজে প্রকাশ করতে পারি না। আজকে মনের সাথে যুদ্ধ করে কথাগুলো তোকে বললাম। আমি তোকে ভালোবাসি, সারা জীবন আগলে রাখবো তোকে, বিয়ে করবি আমাকে, বউ হবি আমার। বলে ঘাড় ঘুরিয়ে তাকায় মান্তাসার দিকে। আগে বলনি কেন কথাগুলো? 1 বছর আগে বললে তো ভুল মানুষ আসতো না আমার জীবনে। তুমি তো দ্বিতীয় পুরুষ হতে না তাহলে।
ঠকেছিস ভালো হয়েছে, তাহলেই না আমাকে বেশি বেশি ভালোবাসবি। আর তোকে হারিয়ে ফিরে পাওয়ার আনন্দ আমিও না হয় একটু বেশি বেশি ভালোবাসবো, কি বলিস? মান্তাসা বলল না কিছু। বিয়ে করবি আমাকে? বল কবে। যদি বলি আজকে। আজকে? একবার ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, আবার না হয় নিলাম, কিন্তু মামা মামি বাকি সবাই রাজি হবে কি? তাদের রাজি করানোর দায়িত্ব আমার। তুমি শুধু রাজি হলেই হলো। তুমি? হ্যাঁ তুমি। এতদিন তুমি আমার ফুফাতো বোন ছিলে, কিন্তু কিছুক্ষণ আগে থেকে তুমি আমার প্রেমিকা, আর একটু পরে হবে বউ। মান্তাসা কিছু না বলে হাসে, চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ে পানি। শায়েরের মতো একজনের ভালোবাসা কেন বুঝতে পারিনি এতদিনে? খাঁটি ভালোবাসা ছেড়ে বেড়াজালের মাঝে ডুবে গিয়েছিল। মানুষ ঠিকই বলে, প্রথম ভালোবাসা ভুল মানুষের সাথে হয়, কিন্তু সবার ভালোবাসা তো ভুলের মানুষের সাথে হয় না। প্রথম ভালোবাসা সঠিক মানুষটার সাথে হয়, তবে ওরটা ভুল মানুষের সাথেই হয়েছে। শায়েরের নিজের পকেট হাতড়ে ফোন বের করে, কল লিস্ট ঘেঁটে শায়েরের নাম্বার বের করে ডায়াল করে। সাথে সাথেই রিসিভ হয়। হ্যাঁ ভাইয়া বলো। কোথায় তুই? বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। কেন? একটু বাজারে যা। কিছু লাগবে? কি? মেসেজ করে দিচ্ছি আমি। টাকা আছে তোর কাছে? আছে। কত? ক্যাশ আর ফোনের মিলিয়ে 10,000 হবে হয়তো। আচ্ছা বাজারে যা, আমি মেসেজে বলে দিচ্ছি, আর তোর নগদ অ্যাকাউন্টে টাকা সেন্ড মানি করে দিচ্ছি। অনেক কিছু লাগবে। মেসেজ করে দিচ্ছি, তুই যা, সাথে কাউকে নিয়ে যা। বেশ রাত হয়ে গেছে তো। আচ্ছা রাখছি। শাহের কল কেটে ওর দাদার নাম্বারে ডায়াল করে। রিং হওয়ার কিছু সময় পরে রিসিভ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি থেকেই কল করছো যে? জরুরি কথা ছিল দাদা। বলো। তুমি কোথায়? হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম মাত্র, রুমেই রয়েছি এখনো। বসার রুমে যাও, আর বাড়িতে যারা যারা আছে সবাইকে ডাকো। কেন? দরকার আছে। যা বলবো সকলের সামনেই বলবো। আমি ডাকলে সবাই হয়তো সেভাবে গুরুত্ব দেবে না, কিন্তু তুমি ডাকলে সবাই আসবে। আচ্ছা ডাকছি। নতুন বর বউকেও ডেকো। অবাক হলো দাদা সিরাজুল ইসলাম। নতুন বর বউকে কেন রাখতে হবে? মাত্রই তো বাসর ঘরে গেল ওরা। অবাক হয়েই বলেন, কি বলছো দাদুভাই? ওরা তো মাত্র বাসর ঘরে গেল। ওরা দুজনে এবারের সদস্য দাদা। জরুরি আলোচনায় ওদেরও থাকার অধিকার আছে। আচ্ছা তুমি যা ভালো বোঝো। সবাইকে ডাকা হলে কি আমাকে একটা কল দিও। আচ্ছা। কল কেটে কয়েক সেকেন্ড চুপ হয়ে রইলেন সিরাজুল ইসলাম। তার নাতি ছোট নেই, নিশ্চয়ই এমন কিছু বলবে যেখানে সকলের উপস্থিত থাকাটা জরুরি। বেশি না ভেবে রুম থেকে বেরিয়ে আসেন। বসার রুমে বসে রয়েছে অনেকে, তবুও নিজের গলা ছেড়ে বাকি সকলকে 2 মিনিটের মধ্যে বসার রুমে আসতে বলেন। সামিরাকে পাঠায় নতুন বর বউকে ডেকে নিয়ে আসার জন্য। পুনরায় গলা চেয়ে তারা দেয় সকলকে দ্রুত আসার জন্য। মুহূর্তে হুড়মুড় করে বসার রুমে আসতে শুরু করে সবাই। এভাবে ডাকছো কেন? কার কি হলো আবার? সিয়াম মাত্রই বউকে জড়িয়ে ধরে দুটো চুমু খেয়ে প্রেম বাক্য উগরে দিচ্ছিল। ডোরে নক পড়ায় বেশ বিরক্ত হয়। বউকে ছেড়ে ডোর খুলতেই দেখে ওর ছোট বোন দাঁড়িয়ে আছে। কি হয়েছে? দাদা ডাকছে তোমাদের। কেন? জানি না, দ্রুত আসতে বলল। বাড়ির সবাই উপস্থিত হয়েছে বসার রুমে। তোমরা দ্রুত এসো। আসছি, তুই যা। সিয়ামের বোন সামিরা নিচে আসে। ইচ্ছে না থাকা সত্ত্বে নিশিকে নিয়ে রুম থেকে বের হয় সিয়াম। ওর বাসর রাতের পেছনও কেন পড়লো ওর দাদা কি বলবে? মনের মধ্যে কেমন ভয় কাজ করছে। হৃদযন্ত্র শব্দ করতে শুরু করে। ভীষণ রকমের ভয় হচ্ছে। মান্তাসা কিছু বলে দেয়নি তো? 5 মিনিটে বাড়ির সকল সদস্য উপস্থিত হয় বসার রুমে, শুধুমাত্র 4 জন বাদে। সায়ন, মান্তাসা আর মান্তাসার ছোট ভাই মাহিদ। 4 জন আবার কোথায় গেল? সিরাজুল ইসলাম শায়েরের নাম্বারে কল ডায়াল করেন। রিসিভ করে শায়ের। সবাই এসেছে? শায়ান, মান্তাসা আর মাহিদ নেই। আচ্ছা আসছি আমি। ফোন লাইন বিচ্ছিন্ন করে শায়ের। সিরাজুল ইসলামের বড় ছেলে শাফাত ইসলাম বলেন, কি হয়েছে বাবা? সবাইকে ডাকলেন কেন? আর কাকে কল করছিলেন? ধৈর্যধর, এক্ষুনি জানতে পারবে। নতুন বর বউকে এই রাতের বেলা ডেকে আনার মানে কি বাবা? বাড়ির যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় সকল সদস্যের উপস্থিত থাকার অধিকার আছে, তাই ওদেরকে ডাকা হয়েছে। বিরক্ত হয় সিএম। কোথায় এখন বউ নিয়ে সুখের বেলায় বেশে বেড়াবে তা না, এখন মিটিংয়ে উপস্থিত থাকতে হবে। বিরক্ত হলেও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল সোফার পেছনে। সোফা ভর্তি করে গুরুজনেরা বসে আছেন। বেচারার বসার জায়গাও নেই। একটু পরেই ছাদ থেকে নিচে নেমে আসে শায়ের আর মান্তাসা। শায়েরের হাতে খালি কফির মগ। শায়ের কফির মগটা টি টেবিলের উপর রেখে সিএমের পাশে এসে দাঁড়ায়। মান্তাসা এসে দাঁড়ায় শায়েরের পাশে। শায়ের সোফায় বসে থাকা সকলের দিকে তাকায় এক নজর করে। সকলের চোখে মুখে কৌতূহল। কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা যে ছোট বড় সকলকে উপস্থিত থাকতে হবে? সিরাজুল ইসলাম শায়েরের দিকে তাকিয়ে বললেন, কি বলবে দাদুভাই? বলো। সবাই তো উপস্থিত হয়েছে
দুজন বাদে। সকলে সিরাজুল ইসলামের দৃষ্টি অনুসরণ করে সেদিকে দৃষ্টি দেয়। শাহের দিকে তাকিয়ে আছেন সিরাজুল ইসলাম। শাহের কি বলবে, কেন ডাকলো সবাইকে? সকলের কৌতূহল আরো বেড়ে গেল। শাহের আরেক নজর তাকায় সকলের দিকে, তারপর শান্ত স্বরে বলে, আমি মান্তাসাকে বিয়ে করতে চাই আজকে। স্তব্ধ হয়ে যায় উপস্থিত সকলে, অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল শাহের মুখের দিকে। কেউ কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগে শাহের থামিয়ে দিয়ে বলে, আমি জানি তোমরা সবাই ভীষণ অবাক হয়েছ আমার কথা শুনে, তারপরেও আমার কথা বলার মাঝে কেউ কোনো কথা বলবে না। আমার কথা শেষ হলেই তোমরা কথা বলবে, তখন আমি তোমাদের সকলের সব কথা শুনবো। সিরাজুল ইসলাম স্বাভাবিক স্বরেই বলেন, বলো তোমার যা যা বলার আছে। শাহের বাবা মা ফুফা ফুফির মুখের দিকে তাকায়। চারজনের মুখ থমথমে গম্ভীর হয়ে আছে। শাহের বরাবরের মতোই শান্ত স্বরে বলতে শুরু করে, আমি জানি সব বাবা মা চায় নিজেদের সন্তানদের জন্য একজন পারফেক্ট লাইফ পার্টনার। তারা চায় আদর যত্নে বড় করার সন্তান তাদের পছন্দ ছেলে মেয়েকে বিয়ে করুক, তাকেই জীবনসঙ্গী করুক। সেখানে আমার বাবা মা বা মান্তাসার বাবা মাও ব্যতিক্রম নয়। আমি জানি তোমাদের চাওয়াও এমনই। আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি তোমাদের কাছে কোনোদিন কিছু চাইনি, কখনোই। তোমরা ইচ্ছে করে যা দিয়েছো সেটাই নিয়েছে, সেটা হোক আমার পছন্দ বা অপছন্দ। আমি কোনোদিন বায়না ধরিনি, এটা চাইনি ওটা চাই। আমার লাইফ নিয়ে তোমরা যা সিদ্ধান্ত নিয়েছো সেটাও মেনে নিয়েছি বিনা বাক্যে। তোমরা আমাকে যেভাবে চলতে বলেছো সেভাবেই চলেছি। যা যা বলেছো অক্ষরে অক্ষরে পালন করেছি। আমি সব সময় তোমাদের কথা নড়চড় হতে দিইনি কখনো। বুদ্ধি হওয়ার পর আজ প্রথম এবং শেষবারের মতন তোমাদের কাছে কিছু চাইছি। আমি মান্তাসাকে চাই সারা জীবনের জন্য আমাল করে, আর কোনোদিন কিছু চাইবো না তোমাদের কাছে। আমি মান্তাসাকে ভালোবাসি গত 5 বছর ধরে, যদিও মান্তাসা ভালোবাসতো না, জানতো না। ওকে একটু আগেই বলেছি আমার ভালোবাসার কথা। ওকে ভালোবাসি বলেই এতদিন বিয়ে করতে চাইনি আমি। বারবার বিয়ের বিষয়টা এড়িয়ে গেছি। ওকে আমি রাজি করিয়েছি বিয়ে করার জন্য। ওকে আমি ভালো রাখবো, সারা জীবন আগলে রাখবো। ওর চাওয়া পাওয়ার সব ইচ্ছে সময় নিজের সর্বস্ব দিয়ে পূরণ করবে। বিয়ের পরেও নিজের স্টাডি কন্টিনিউ করবে, ফুফা ফুফির স্বপ্ন পূরণ করবে। শুধু ও আমার সাথে থাকবে, এটাই আমার চাওয়া। ওর সাথে আমিও ভালো থাকবো, সুখে থাকবো। ওকে ছাড়া আমি আমার ভবিষ্যৎ কল্পনা করতে পারি না। ওকে ছাড়া আমি আমার লাইফের দ্বিতীয় কাউকে কোনোদিন জায়গা দিতে পারবো না। তোমরা দুই পরিবার আমাদের দুজনের চরিত্র সম্পর্কে অবগত আছো আগে থেকেই। আমি চাই তোমরা আমাদের ভালোবাসাকে মেনে নেবে। আমি আর কোনোদিন কিছু চাইবো না তোমাদের কাছে, এটাই আমার প্রথম আর শেষ চাওয়া। এটুকু বলেই থেমে যায় শায়ের। সকলেই চুপচাপ ওর কথা শুনছিল এতক্ষণ। কাউকে কিছু বলতে না দিয়ে সিরাজুল ইসলাম বলেন, এই বিয়েতে কারো কোনো অমত নেই আশা করছি। কেউ কিছু বলল না। একটু চুপ হয়ে থেকে সাদাফ ইসলাম বোনজামাইয়ের দিকে তাকিয়ে বললেন, তোমার কি মতামত মামুনুল ইসলাম একবার মেয়ের মুখের দিকে তাকান। মেয়ে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার মুখের দিকে। মেয়ের এই করুণ দৃষ্টি উপেক্ষা করতে পারলেন না। তিনি জানেন শায়ের মতো ছেলে লাখে একটা, অনেক বছর ধরেই দেখে এসেছেন শায়েরকে। তার মেয়েকে ভালো রাখবে শায়ের। আমার অমত নেই এই বিয়েতে। আমার মেয়ে যার সাথে ভালো থাকতে চায় তার সাথেই থাকবে, ওর খুশিতেই আমরা খুশি। সিরাজুল ইসলাম ছেলের বউয়ের মুখের দিকে তাকিয়ে বলেন, তোমার মতামত কি বড় বৌমা? সালমা বেগম বলেন, শায়ের যা চাই তাই হবে। ওর সুখেই আমরা সুখী। সংসার যেহেতু ও করবে, তাই ওর পছন্দের মেয়ের সাথেই বিয়ে হোক। মান্তাসাকে ছোট থেকে বড় হতে দেখেছি চোখের সামনে। তাহলে সবাই রাজি তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। সিয়ামের মুখ গম্ভীর থমথমে। মান্তাসা শায়েরকে কেন বিয়ে করতে রাজি হলো, আর আজকে কেন বলল বিয়ের কথা? আগে পরে কেন বলল না? কিঞ্চিত ঘাড় ঘুরিয়ে মান্তাসার মুখের দিকে তাকায়, তবে দেখতে পেল না। শায়ের সুঠাম দেহের আড়ালে ঢাকা পড়েছে মান্তাসা। গম্ভীর চোখ মুখে সিয়ামের মুখের দিকে তাকায় শায়ের। সাথে সাথে চোখ সরিয়ে নেয় সিয়াম। এই বিয়েটা মানতে পারছে না সিয়াম। সারা জীবন চোখের সামনে দেখতে হবে মান্তাসাকে বড় ভাইয়ের বউ হিসেবে। যার সাথে 1 বছর ধরে প্রেম করছে তাকে এভাবে বলে ডাকতে হবে। কেমন হাসপাস লাগছে ওর। 2টো প্যাকেট হাতে বাড়ির ভেতর প্রবেশ করে শায়েন আর মাহিদ। সবাইকে বসার রুমে জড়ো হয়ে থাকতে দেখে কপাল কুঁচকে যায় দুজনে। তবুও কোনো কথা না বলে ভাইয়ের কাছে এগিয়ে যায় শায়েন। হাতের প্যাকেট দুটো উঁচু করে ধরে বলে, যা যা বলেছিলে নিয়ে এসেছি ভাইয়া। শায়ের ঘাড় ঘুরিয়ে ছোট ভাইয়ের মুখের দিকে তাকায়। হাতে নিয়ে দাঁড়িয়ে থাক। কিছু না বলে তাই করে শায়েন। কাজীকে ডাকা হোক তাহলে? বড় ছেলের মুখের দিকে তাকিয়ে কথাগুলো বলেন সিরাজুল ইসলাম। সম্মতি দিয়ে ফোন চোখের সামনে ধরে কাজীর নাম্বারে ডায়াল করেন সাদাফ ইসলাম। 15 মিনিটের মধ্যে কাজী সাহেব চলে আসেন। শায়ের দাদার মুখের দিকে তাকিয়ে বলে, আমি আসছি একটু বলে নিজের রুমের দিকে পা বাড়ায়। কিছু সময় পরে আবার ফিরে আসা হাতে একটা লাল বক্স নিয়ে। বক্সটা বাড়িয়ে দেয় মায়ের দিকে। এটাতে অল্প কিছু স্বর্ণের জুয়েলারি আছে। তোমার জন্য জুয়েলারি কিনতে গেলে মান্তাসার জন্য কিনে আনতাম। ভেবেছিলাম তোমাদের পাঠাবো ফুফুর বাড়িতে।
বিয়ের প্রস্তাব নিয়ে বিয়ে ঠিক করে এগুলো মান্তাসাকে দিয়ে আসবে, কিন্তু সেসব তো হলো না কিছুই। এখন এগুলো তুমিই মান্তাসাকে পুড়িয়ে দাও নিজের হাতে। বিনা বাক্যে বক্সা হাতে তুলে নেন সালমা বেগম। মান্তাসাকে সোফায় বসানো হয়েছে। শাড়ি পরাতে চাইলেও নিষেধ করেছে সাহেব। সেসবের কোনো প্রয়োজন নেই। অফ হোয়াইট লেহেঙ্গাতে সুন্দর দেখা যাচ্ছে। ফর্সা গায়ের রংটা আরো উজ্জ্বল হয়ে উঠেছে এই লেহেঙ্গা পরায়। বিয়ে উপলক্ষে বাড়ি মেকআপ করেছে, শুধু জুয়েলারি পরালেই হবে। অল্প কিছু সময়ের মধ্যে জুয়েলারি পরিয়ে দেন সালমা বেগম। ডায়মন্ডের নাকফুল, স্বর্ণের কানের দুল, বালা, চেন, সাথে দুটো আংটি। শায়েরের হাত থেকে একটা ব্যাগ নেয় শায়ের। ব্যাগের ভেতর থেকে বের করে মেরুন রঙের দোপাট্টা, নিজের হাতে দোপাট্টাটা দিয়ে ঘুমটা টেনে দেয়। লজ্জা পায় মান্তাসা। শায়ের বুঝতে পারে কেন তার ভাইয়া এসব নিয়ে আসতে বলেছিল, কোনো প্রশ্ন ছাড়া। কাজী সিরাজুল ইসলামের দিকে তাকিয়ে বলেন, দেনমোহর কত ধার্য করব? শায়ের বলে, মান্তাসা যা বলবে তাই। মান্তাসা চোখ তুলে শায়েরের মুখের দিকে তাকায়। শায়েরের চোখের ইশারায় বলতে বলে মান্তাসা আবার বাবা মায়ের মুখের দিকে তাকায়, তারাও বলতে বলে। মান্তাসা নিচের দিকে দৃষ্টি স্থির রেখে বলে 50,000। সবাই বেশ অবাক হয়, আবার খুশি হয়। কাজী সাহেব 50,000 লিখতে গেলে শায়ের থামিয়ে দিয়ে বলেন, 2 লাখ লিখুন। আমার কাছে বর্তমান 2 লাখ টাকাই ক্যাশ আছে। সিরাজুল ইসলাম মেয়ে আর মেয়ে জামাইয়ের মুখের দিকে তাকিয়ে বলেন, তোমরা কত চাও? শায়ের যা বলেছে তাই। বিয়ে পড়ানো শেষ হয়। সায়ন হাতের ব্যাগ থেকে খেজুরের প্যাকেট বের করে একটা মাহিদের হাতে দেয়, অন্যটা নিজের হাতে নেয়। তারপর সকলের মাঝে বিলিয়ে দেয় খেজুরগুলো। পুরোটা সবাই নীরব হয়ে দেখে গেল সিয়াম। ইচ্ছে না থাকা সত্ত্বেও একটু খেজুর মুখে পুরে দেয়। এই মিষ্টি খেজুর ওর কাছে বিষের চেয়েও বিশ্রী খেতে লাগছে। মান্তাসার হাত ধরে নিজের রুমের দিকে এগিয়ে যায় সায়। সিয়াম নিজের জায়গায় দাঁড়িয়ে দেখলো ওদের দুজনের চলে যাওয়া। কেন যেন কষ্ট হচ্ছে বুকের ভেতর। শায়েরকে সহ্য করতে পারছে না মান্তাসার পাশে। ইচ্ছে করছে শায়েরের হাত থেকে মান্তাসাকে ছিনিয়ে নিয়ে আসতে। দাদার কথায় সেদিকে তাকায় সিয়াম। সিয়াম, দাঁড়িয়ে আছো কেন? নববধূকে নিয়ে নিজের রুমে যাও। বাকি সবাই যে যার রুমে বরাদ্দকৃত রুমে চলে যাও। হ্যাঁ দাদা। সিয়াম বউয়ের হাত ধরে নিজের রুমের দিকে এগিয়ে যায়। নিশিকে এখন ওর কাছে মোটেও ভালো লাগছে না। কিছুক্ষণ আগেও নিশির প্রতি যে আকর্ষণ ছিল সেটা এখন আর নেই। মনে হচ্ছে নিশিকে বিয়ে করে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটা নিয়েছে। কিন্তু নিশিকে বিয়ে করার পরিবর্তে নিজের ব্রাইট ফিউচার পেতে চলেছে। সেটার জন্য হলেও নিশির সাথে মানিয়ে চলতে হবে। কিন্তু এখন ওর মন মস্তিষ্ক জুড়ে গুড়গুড় করছে মান্তাসা। নিঃসন্দেহে মান্তাসার চেয়ে নিশি সুন্দরী, স্মার্ট, স্টাইলিশ। তবুও মান্তাসাকে মাথা থেকে সরাতে পারছে না এখন। নিজের রুমে এসে প্রথমেই ক্যাবিনেটের ড্রয়ার খুলে শায়ের। মান্তাসা দিয়ে তাকিয়ে বলে, এখানে তোমার জন্য কিছু গিফট আছে, দেখো পছন্দ হয় কিনা। মান্তাসা ক্যাবিনেটের কাছে এগিয়ে এসে বসে দুই পায়ে বর করে একটা করে বক্স খুঁড়তে থেকে ভেতর থেকে পুরো ক্যাবিনেট ভর্তি শুধু বক্স দিয়ে। প্রত্যেকটা বক্সের উপর ছোট ছোট চিরকুট লেখা রয়েছে। গত 5 বছরের জন্মদিনের 5টা গিফট বক্স, 9টা ঈদের গিফট বক্স। গিফট বক্সগুলোর উপর হাত বুলায় মান্তাসা। কেন যেন ওর ভীষণ কান্না পাচ্ছে। নীরবে এতটা ভালোবেসেছে শায়ের, কেন ওকে বলেনি আগে? হ্যাঁ, বললে তো দুজনের একজনে কেউ কষ্ট পেতে হতো না। মান্তাসা উঠে দাঁড়ায়, শায়েরের চোখের দিকে টলমল চোখে তাকিয়ে গলা ধরায় বলে, এত ভালো কেন বেসেছে? শায়েরের বুক টেনে নেয় মান্তাসাকে, শক্ত করে জড়িয়ে ধরে বলে, কারণ আমি তোমাতেই বিভোর মান্তাসা। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।